৭১ প্রজন্ম ছিল নিকৃষ্টতম প্রজন্ম। ৭১ প্রজন্মের 16 ডিসেম্বরকে নিয়ে এই দেশের কিছু তথাকথিত আলেম বা কতগুলো গোষ্ঠীকে দেখা যাচ্ছে ৭১-এর যারা প্রজন্ম তাদেরকে নিকৃষ্ট বলছে। তো আমরা দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রকে সহ্য করব না, ঠিক কিনা? এই দেশের স্বাধীনতা দিবস, বিজয় দিবস, এগুলোকে নিয়ে কেউ যদি কটূক্তি করে এই দেশের স্বাধীনতার সার্বভৌমতার উপরে আঘাত করা হবে। আমরা ছোট হচ্ছি বিশ্ববাসীর কাছে, এটা একটা চক্রান্তের ফসল। এই দেশে যদি এগুলা উগ্রবাদ, জঙ্গিবাদ বা এই সমস্ত অসভ্যতা, বর্বরতা, 1971 সালের প্রজন্ম নাকি নিকৃষ্টতম প্রজন্ম, কোন সাহস এই কথাগুলো বলে? তারা বিএনপি কোনোদিনই পরাজিত হয়নি, পরাজিত হবে না। আমাদের প্রিয় ধর্মকে ব্যবহার করে তারা আজকে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করতে চাইছে কিনা এই নির্বাচন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা আমার এই ভিডিওটি দেখছেন দেশে ও প্রবাসে সবাইকে আন্তরিক মোবারকবাদ। 1971 প্রজন্ম সবচেয়ে নিকৃষ্ট প্রজন্ম। দর্শক শ্রোতা, আপনারা জানেন 1971 সাল আসলে মহান মুক্তিযোদ্ধা সাধারণ মানুষ যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছে। দর্শক শ্রোতা, তার এই ধরনের ব্যঙ্গ এবং কি বিচিত্র ভাষায় কথা বলার কারণে মুফতি কাজী ইব্রাহিমকে ভালোভাবে জবাব দিয়েছেন সাইফুদ্দিন মাইজভান্ডারী এবং কি তার সাথে মির্জা ফখরুল। দর্শক শ্রোতা, আজকে আপনাদেরকে এই ভিডিওতে বিস্তারিত দেখাবো, ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন। তবে কথা না বাড়িয়ে চলুন আমরা প্রথমে দেখে আসি যে কাজী ইব্রাহিম সাহেব তিনি এই বিষয়ে কি বলেছেন। ৭১ প্রজন্ম ছিল নিকৃষ্টতম প্রজন্ম। ৭১ প্রজন্মের মতো খারাপ প্রজন্ম মনে হয় বাংলাদেশের ইতিহাসে ছিল না। ৭১ প্রজন্মটা এত মিথ্যুক, এদের নেতা মিথ্যুক, এদের কর্মী মিথ্যুক, এদের সমর্থক মিথ্যুক, এদের যুদ্ধ মিথ্যা, এদের স্বাধীনতা মিথ্যা, এদের সবকিছু মিথ্যা। ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? আরে মিয়া, স্বাধীন হয়েছে 47 সালে। তো তুমি যে 47-এ স্বাধীন হইলা, ৭১-এ আবার পুরাটাই পিলখানার মতো ভারতীয় চক্রান্ত ছিল, পুরাটাই আগরতলা ষড়যন্ত্র মামলা, সঠিক মামলা ছিল। এই দেশ এই জাতিকে খুন করেছে ৭১-এ ভারত আর আওয়ামী লীগ মিলে। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেয়েছেন মুফতি কাজী ইব্রাহিম তিনি ৭১-এর প্রজন্মকে নিকৃষ্টতম প্রজন্ম বলেছেন। ৭১-এ যারা দেশ স্বাধীন করেছে, যাদের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে, আসলে তাদের প্রজন্ম নাকি নিকৃষ্ট ছিল, খারাপ ছিল, সেই বিষয়টাই বলেছেন। আসলে যারা দেশ বিরোধী চক্রান্ত করে বা দেশের বিরুদ্ধে কথা বলে তাদের মুখে এই ধরনের কথাই শোনা যাবে, এসে ভালো কিছু শোনা যাবে না। দর্শক শ্রোতা, তবে তার কথার উচিত জবাব দিয়েছেন বাংলাদেশের মাইজভান্ডারী সাইফুদ্দিন আহমেদ মাইজভান্ডারী এবং কি মির্জা ফখরুল। চলুন তাদের বক্তব্যটুকু দেখে আসি। 16 ডিসেম্বরকে নিয়ে এই দেশের কিছু তথাকথিত আলেম বা কতগুলো গোষ্ঠীকে দেখা যাচ্ছে ৭১-এর যারা প্রজন্ম তাদেরকে নিকৃষ্ট বলছে, 16 ডিসেম্বরকে কালো দিবস বলতে বলেন। তাহলে তারা এই দেশের স্বাধীনতা চায়নি, ঠিক কিনা? তারা এই দেশের স্বাধীনতা, এই দেশের মানুষের মুক্তি, জুলুম জালিমের হাত থেকে এই দেশের মানুষের মুক্তি তারা মনে প্রাণে চায়নি। কিন্তু তারা এই দেশের পাসপোর্ট নিয়ে আসে, তারা এই দেশের সবকিছুই ভোগ করতেছে, ঠিক কিনা? কিন্তু অন্তরের মধ্যে তাদের দেশ প্রেমের বদলে দেশের বিরোধাচরণ, দেশ বিরোধী চিন্তা তাদের মধ্যে রয়ে গেছে, ঠিক কিনা? কারণ কয়লা ধুইলে কখনো ময়লা যায় না, কি? যেগুলো কয়লা হয়ে গেছে এগুলো ধুইলে ময়লা যায় না। রাজনৈতিক দল থাকতেই পারে, কেউ দুর্নীতি করবে, কেউ চুরি করবে, এদের শাস্তি আছে। তাদের মধ্যে যে দেশপ্রেম আছে সেটা আর প্রমাণ করে না, ঠিক কিনা? কোন দেশপ্রেমিক কখনো দেশের সম্পদ লুট করতে পারে না। তাদের বিচার তাদের আইনের আওতায় আনা, তাদের বিচার দাবি করা, এটা আমরা
17 কোটি মানুষের দাবি, ঠিক কিনা? এই ব্যাপারে কোনো আপোষ নাই। কিন্তু কোন দলের উপর রাগ করে আপনি 16 ডিসেম্বরকে কালো দিবস বলবেন, এই দেশের স্বাধীনতাকে অস্বীকার করবেন, সেটা তো হতে পারে না। এই দেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধ কোনো দলের সম্পদ না, এটা 17 কোটি 18 কোটি মানুষের সম্পদ। এই দেশের স্বাধীনতা সার্বভৌমতা এটা কোনো দলের সম্পদ না, এটা সমস্ত বাঙালি জাতির সম্পদ। পুরো বাংলাদেশে আমরা যারা আছি আমাদের সম্পদ, ঠিক কিনা? যারা এই সমস্ত কথা উচ্চারণ করেন, গাঁজা খাইয়া করেন না কি খাইয়া করেন এটা আল্লাহ পাকে ভালো জানে। সুস্থ মস্তিষ্কদের তারা না, তারা তো অসুস্থ, মাঝে মধ্যে স্বীকারও করে। কি ভুল হয়ে গেলে তখন কথা আমি একটু অসুস্থ ছিলাম। কি ধর্মের নামে অধর্মের কাজ করা কখনো একজন জ্ঞানী ব্যক্তির লক্ষণ হইতে পারে না, ঠিক কিনা? আর আল্লাহ পাক যদি কাউকে গোমরা করে, তার যতই জ্ঞান থাকুক, যত বড় মুফতি মুহাদ্দিস হোক, আল্লাহ পাক তার আকল ছিনিয়ে নেবে। তার আকল, একটা মানুষের আকল হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আকল যদি ছিনিয়ে নেয়, তার সেই জ্ঞানে কোনো কাজ করে না। সে ডবল টাইটেল, সে মাস্টার ডিগ্রি, সে ডক্টরেট, যতই কিছু হোক না কেন, সে যত বড় ইউনিভার্সিটি থেকে পাশ করুক না কেন, তার আকল না থাকার কারণে সে উল্টাপাল্টা কথা বলবে, ঠিক কিনা? তো এদের এই দশা হয়েছে। এরা নিজেদেরকে যতই বড় আলেম দাবি করুক, কিন্তু তাদের আকল আল্লাহ পাক ছিনিয়ে নেওয়ার কারণে তারা এই ধরনের কাজগুলা করতেছে। মাহফুজ হয় আবার। তো আমরা দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রকে সহ্য করব না, ঠিক কিনা? এই দেশের স্বাধীনতা দিবস, বিজয় দিবস, এগুলোকে নিয়ে কেউ যদি কটূক্তি করে, এই দেশের স্বাধীনতার সার্বভৌমতার উপরে আঘাত করা হবে, ঠিক কিনা? 16 ডিসেম্বরকে যারা অস্বীকার করবে, তারা এই দেশের স্বাধীনতা সার্বভৌমতার বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করছে, ঠিক কিনা? আজকে আমাদের দেশকে, আমাদের জাতিকে সারা বিশ্বের মধ্যে অসভ্য একটা বর্বর জাতি হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হচ্ছে, যে এই বাংলাদেশিরা একটা অসভ্য জাতি, বর্বর জাতি। যে কারণে আমাদের পাসপোর্ট অনেক দেশে আগে ফ্রি অ্যাক্সেস ছিল, অনারেবল ভিসা ছিল, ওই সমস্ত দেশগুলোও আমাদের এখন ভিসা বন্ধ করে দিয়েছে। কারণ এগুলা দেখতেছে যে কথায় কথায় মানুষ মেরে ফেলা হচ্ছে, কথায় কথায় মানুষকে জ্বালিয়ে দেওয়া হচ্ছে, কথায় কথায় পাথর মেরে মানুষকে হত্যা করা হচ্ছে, কথায় কথায় কবর থেকে লাশ তুলে জ্বালিয়ে দেওয়া হচ্ছে, ঠিক কিনা? বাড়িঘর লুটপাট করছে। তো এটাতে অসভ্য জাতি। মানুষ আগে বলতো আফ্রিকা, উগান্ডা, কি বলতো, তো আরে উগান্ডায় পাঠাই দেব। কোন একটা লোক অসভ্য দেখলে বলতো তোর উগান্ডায় থাকা দরকার। এই সমস্ত অসভ্যতা, বর্বরতা দেখলে মানুষ বলবে তোরে বাংলাদেশ পাঠাই দেব, তোর জায়গা ওখানে। তাহলে আমরা জাতি হিসাবে কি ছোট হচ্ছি না বড় হচ্ছি? আমরা ছোট হচ্ছি বিশ্ববাসীর কাছে। এটা একটা চক্রান্তের ফসল। এই দেশে যদি এগুলা উগ্রবাদ, জঙ্গিবাদ বা এই সমস্ত অসভ্যতা, বর্বরতা প্রতিষ্ঠিত হয়েছে দেখানো যায়, তাহলে ওই বড় বড় মোড়লগুলা এগুলো নিয়ন্ত্রণ করার নামে এই দেশের স্বাধীনতার সার্বভৌমতাকে হুমকির সম্মুখীন করবে। তারা এই দেশে এসে আবার লুটপাট শুরু করবে, ঠিক কিনা? তাহলে এটা একটা গভীর চক্রান্ত, ঠিক কিনা? এই দেশের আইন শৃঙ্খলা বাহিনীর বা পরিস্থিতির দুর্বলতার সুযোগে এই সমস্ত দুষ্কৃতিকারীরা তারা মহা উৎসবে মেতে আছে। আমরা এই আইন শৃঙ্খলা পূর্ণ প্রতিষ্ঠার দাবি জানাই এবং দুষ্টের দমন, শিষ্টের পালন, সেটা যতক্ষণ পর্যন্ত করা হবে না সরকারের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে,
এই বাংলাদেশিরা বিদেশিদের কাছে দিন দিন ছোট হইতে থাকবে, ঠিক কিনা? আমরা জাতি হিসেবে বারবার লজ্জিত হব। নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো আদায় করলে হবে না। আমরা একটা জাতি হিসেবে আমাদের মান মর্যাদা যদি আমাদের কারণে, আমাদের দেশের মানুষের কারণে, সংখ্যালঘু এই সমস্ত কিছু দুষ্কৃতিকারের কারণে, তথাকথিত কিছু ওই তৌহিদি জনতার নাম দিয়া যারা লুটপাট করে নিজেদের ফায়দা হাসিল করছে, এদের কারণে যদি আমরা বিশ্ববাসীর কাছে যদি ছোট হই, সেটার দায় পুরো 17 কোটি মানুষকে নিতে হবে, ঠিক কিনা? এই জন্য ওই গুজবে কান দিবেন না। আল্লাহ আমাদেরকে আকল দিয়েছে, বিবেক দিয়েছে, ঠিক কিনা? এই যে আপনারা সংগ্রাম করেছেন, যে লড়াই করেছেন, সেই লড়াইয়ের এখন শেষ দিকে এসছি আমরা। এই লড়াইয়ের মধ্য দিয়ে আমাদেরকে বিএনপিকে সরকার গঠন করতে করাতে হবে, এবং সেই বিএনপি জাতিকে লিড করবে, সামনের দিকে নিয়ে যাবে আরো বেশি করে। তারই প্রমাণ আজকে আমাদের তারেক রহমান সাহেব নতুন একেবারে চিন্তা ভাবনা নিয়ে এসছেন, যে চিন্তা ভাবনাগুলো আমাদের জনগণের কাছে যদি আমরা পৌঁছে দিতে পারি, তাহলে আমরা নিশ্চিত যে জনগণ এগুলোকে গ্রহণ করবে এবং বিএনপি সেই ধানের শীষে ভোট দেবে। আমি আপনাদের কাছে যেটা আশা করছি, আমরা সবাই লড়াই করেছি, সংগ্রাম করেছি একটা লক্ষ্যে, যে আমরা আমাদের প্রিয় বাংলাদেশকে আমরা সত্যিকার অর্থেই আমাদের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের যে স্বপ্ন, আমাদের নেত্রী দেশমাতা আপসীর গণতন্ত্রের নেত্রী বেগম খালেদা জিয়ার যে ত্যাগ, আমাদের নেতার যে ত্যাগ এবং স্বপ্ন, সেটাকে বাস্তবায়িত করবার সুযোগ এসেছে। আসুন আজকে সবকিছু ভুলে গিয়ে আমরা এই লক্ষ্যে এগিয়ে যাই। এখন সংগ্রাম, লড়াই হচ্ছে আমাদের এই নির্বাচনে জয়লাভ করবার সংগ্রাম। এই নির্বাচনে আমাদেরকে পুরোপুরিভাবে জয়লাভ করতে হবে, এবং যাতে করে আমরা বাংলাদেশকে সামনে এগিয়ে যাওয়ার সুযোগ পাই। বন্ধুগণ, অনেক বাধা আসবে, অনেক বিপত্তি আসবে, আমাদের বিরুদ্ধে অনেক প্রচারণা হতে থাকবে, কিন্তু এই সবগুলোকে কাটিয়ে উঠে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে চাই। বিএনপি কোনোদিনই পরাজিত হয়নি, পরাজিত হবে না বন্ধুগণ। বিএনপি হচ্ছে এই দেশের জনগণের দল, বিএনপি হচ্ছে মুক্তিযুদ্ধের দল, বিএনপি হচ্ছে গণতন্ত্রের সংগ্রামের দল। এই কথাগুলো সবসময় মাথার মধ্যে রাখবেন। আর অন্য কোনো কিছু আপনাদেরকে সাফল্য দেবে না। আপনাদেরকে সাফল্য দেবে আপনাদের মধ্যে ঐক্য, ইস্পাত দৃঢ় ঐক্য, এবং আপনাদের যে চেতনা, সামনের দিকে এগিয়ে যাওয়ার জাতীয়তাবাদী দর্শনে যে আমরা দীক্ষিত হয়েছি, আমরা যে গণতন্ত্রের দর্শনে দীক্ষিত হয়েছি, সেই দিকে এগিয়ে যাওয়ার। একটা কথা আমরা খুব পরিষ্কার করে বলতে চাই, যে কথাটি হচ্ছে যে 1971 সাল আমাদের অস্তিত্ব। এই কথাটা খুব জোরে সোরে মনে রাখবেন। যারা এই কথা বলার দুঃসাহস দেখান, ঔদ্ধত্য দেখান, 1971 সাল নাকি আপনার বলছে, 1971 সালের, আজকে আমি পত্রিকায় দেখলাম 1971 সালের প্রজন্ম নাকি নিকৃষ্টতম প্রজন্ম। কোন সাহস এই কথাগুলো বলে তারা? আজকে এই কথাটাই আমি মনে করতে চাই। আজকে আমাদের রুহুল কবির রিজভী সাহেব বলেছেন যে পেছন থেকে অন্ধকারের মধ্য দিয়ে একটা কালো থাবা বেরিয়ে আসছে কিনা, আর একটা ফ্যাসিজম অন্য দিক থেকে আমাদের উপরে চেপে বসতে চাইছে কিনা। আজকে মানুষকে বিভ্রান্ত করে এবং দুর্ভাগ্যজনক ভাবে আমাদের প্রিয় ধর্মকে ব্যবহার করে তারা আজকে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করতে চাইছে কিনা। আজকে সেই শক্তির বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। আজকে নতুন সেই লড়াই, একদিকে আমাদের বাংলাদেশকে একটা রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে দৃঢ় অবস্থানের মধ্যে দাঁড় করাবার লড়াই, আরেকদিকে হচ্ছে এই অপশক্তিকে রুখে দেওয়ার লড়াই। এই দুটিকে নিয়েই আপনাদেরকে এগুতে হবে। আমরা সব সময় ইতিবাচক রাজনীতি করি, আমরা সব সময় অগ্রবর্তী চিন্তা করি। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেয়েছেন
সাইফুদ্দিন মাঝভান্ডারী এবং কি মির্জা ফখরুল তার কথার উচিত জবাব দিয়েছে এবং কি সুন্দর করে তুলে ধরেছেন যে সোনার বাংলাদেশ যাদের রক্তের বিনিময়ে, যাদের ইজ্জতের বিনিময়ে আজকে সোনার বাংলাদেশ স্বাধীন হয়েছে, আসলে তাদেরকে যদি কেউ খারাপ বলে তারা নিজেরাই খারাপ, তারাই দেশের দেশদ্রোহী, দেশের বিরুদ্ধে কাজ করে এবং কি তারা এই দেশের স্বাধীনতা চায় না এবং কি এই দেশ ভালো থাকুক তারাই চায় না, একমাত্র দেশের শত্রু তারাই। সেই বিষয়গুলো কিন্তু আপনারা বুঝতে পেরেছেন। তবে আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।